বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে এর বড় কারণ আমরা সবাই ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে। আর আমরা ধরে নেওয়ার চেয়েও বড় কারণ হলো একমাত্র সম্ভবত তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির বাকি সবাই ধরে নিয়েছে তারা এখন ক্ষমতায় আছে। সম্ভবত তারেক রহমান উনি ফিল করতেছেন যে ক্ষমতায় আসা আসলে এত সহজ না। এছাড়া বাকি ওনার দলের অলমোস্ট সবাই ফিল করতেছে তারা এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখলের বাকি। তো এই মনস্তত্ত্বের কারণে তো মানুষের ভয় যে আসলে আমরা কি আগের জায়গায় ফিরবো কিনা। তো এটাকে তো বিএনপিকেই প্রমাণ করে দেখাতে হবে যে না, বিএনপি এটা করবে না। আর আমি আবারও বলি, হাজারবার লক্ষবার সমালোচনা করি বিএনপির, এরপরও এই কথাটা যেটা বলতে চাই যে বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। আপনার ভোটের জন্য আপনি জিতেন আর আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন, আমরাও বুঝতে বুঝি। দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আরে দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে তারেক রহমান, আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অলরেডি ভিডিওর কনসেপ্টটা বুঝতেই পারছেন আপনারা। আমরা আজকে ওসমান হাদি ভাইয়ের বীরের মতো লড়ে যাওয়া কথাগুলি তুলে ধরার চেষ্টা করব, যেখানে হাদি ভাই বাংলাদেশকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, যেখানে বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, সেই কথাগুলি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওকে আপনি ডকুমেন্টারি হিসেবে ধরতে পারেন। আমরা এখানে সবকিছুই কভার করার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের পরের থেকে আজ পর্যন্ত যতগুলো অন ক্যামেরা কথা বলছে, সব কথাগুলোই আজকে আমরা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটে কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম, বলে তুমি এরপর পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো, আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। যদি 5 বছরের ক্ষমতার মোহে, সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। ওসমান হাদি মূলত বাংলাদেশের নেতা ছিল না, বাংলাদেশের মানুষের নেতা ছিল। আর বিশেষ করে হাদি ভাই বর্তমান জেনারেশনের নেতা ছিল, মানে আমাদের মনের কথাগুলি তিনি বলতে পারতো, এরকম একটা নেতা পাইছিলাম আমরা, বাট তাকে চুপ করিয়ে দেওয়া হলো। হ্যালো গায়েস, আমি আগে টিকটক করতাম, এখন আমার এই বড় ভাই করবে, আপনার সবাই থেকে সাপোর্ট করবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি যারা এই জুলাইয়ের যোদ্ধা, তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ। আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। ভাই ভাই একটু দেন তো ভাই। একটু আগে একজন অনেক টাকা দিয়ে দিলাম, দেখি ভাই আপনি তো বড় লোক হয়ে গেছেন ভাই নির্বাচনের আগে। ভাই ভাই
এই নির্বাচনে এত টাকা দিতেছে কি আপনারা? আমি তো বুঝলাম না, এরকম দেখি নাই আগে পরে ভাই। আপনারটাই দেখি আর হাসনাত আব্দুল্লাহটাই দেখি এত টাকা নেই মানে। আরেকটা বিষয় আমি দেখি সত্যি অবাক, জনগণদেরকে টাকা দিয়ে নেতারা কিনে নেয়, আর এখানে ওসমান হাদির ক্ষেত্রটা উল্টো হয়েছে পুরোপুরি। ওসমান হাদিকে টাকা দিয়ে হেল্প করতেছে জনগণরাই। বিষয়টা অনেকেই হয়তো খেয়াল করছেন যারা টুকটাক হলো রাজনীতি ফলো করেন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটান কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। গালাগালি অনেকবার তবা করি, করবো না, ছেড়ে দিতে চাই। নিজের ছেলে হয়েছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির একটা পর্যায়ে আসছে, কিন্তু গাইতো না দিলেও এখন গুণ হয়, এমন পর্যায়ে আসছে। শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই, গাইবানা জানাজাও কেউ পড়ে নাই। অন্য হাতে বাঁশের লাঠি থাকবে, আমরা বাঁশের লাঠি তৈরি করছি। আমরা বাঁশের লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে। এক হাতে পতাকা, অন্য হাতে লিফলেট। সারাদিন আমরা শাহবাগে থাকবো। আওয়ামী লীগকে অনুরোধ জানাই, আমরা শাহবাগে তো অবস্থান নিয়ে থাকবো, সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে। উত্তম গণমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলবো, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইকে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না। আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায় উঠতে প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। আমার বাপের 63 বছর পাচ্ছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা, রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই, যেটা আপনারটা হইছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না, আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেরও করছেন, কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না। আরেকটা কথা আমরা ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে ভালো মানুষরা খুব বেশি দিন বেঁচে থাকে না। আমি এতদিন পরে এসে অনেক কিছু দেখার পর রিয়েলাইজ করলাম আসলেই ভাই ভালো মানুষ বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকে না, হয়তো তাকে মেরে ফেলা হয়, না হয়তো অন্য কোনো কারণে মারা যায় তিনি। ওসমান হাদি ভাই হলো এর জলজান্ত প্রমাণ। মানে লীগের মতো একটা গণহত্যাকারীরে পিটিয়ে দিবার একটা জেনারেশনের সৌভাগ্য না? অবশ্যই। খাতা খাতার জন্য যদি ওরা আমাদেরকে সুযোগ দেয় তাহলে তো আমরা ভালো কাজটা করতে পারি। এটা পারে আজকে এটা আমরা দেখতে চাই। মানে আওয়ামী লীগ অনেক কিছু পারে না, আজকে কি পারে এটা পারে, এটা দেখানো দরকার আওয়ামী লীগ। আর নইলে এগুলো সব বোগাস কথা বলতে ইন্ডিয়ান ন্যারেটিভ। সচিব ওয়াজের জয়, এটার নাম বলা ঠিক না, এটার নাম হলো অটিস্টিক জয়। ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিকপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিকায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। বলে যে আদি ভাই কেন রং চান না, এটা গরিবানার জন্য না, আমি খুব দামি কফি খাই, এটা বলি, ভাবনি লাভ নাই। আমার জীবনে দুইটা জিনিস থাকলে আমার খুব বড় লোক মনে হয়। আমার ছোটবেলা থেকে আমার ভাইতে প্রতি মাসে বিদেশ যায়, তো সে আমার জন্য সব থেকে ভালো কফিটা নিয়ে আসে। মানে বাসায় যদি কফি, চা আর দুধ এই তিনটে জিনিস থাকে কিচেনে, আমার মনে হয় আমি অনেক বড় লোক, তাতে বাসায় চাল থাকুক আর না থাকুক। তো এই জন্য হইলো যে যেহেতু বাইরে মানে ব্ল্যাক কফি ভালো পাওয়া যায় না, আমি প্রচুর ব্ল্যাক কফি খাই। আমি যখনই খবর পাইছি হাদি ভাইয়ের মাথায় গুলি করছে এরপরও বেঁচে আছে, তখন থেকে আমি দোয়া করতেছিলাম যাতে হাদি ভাই বেঁচে থাকে। বেঁচে থাকলে বাংলাদেশ অনেক বড় একটা দেশপ্রেমী পেত, রাজনীতিবিদ পেত। আসলে বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই বড় হত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত জামাত ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি জামাতের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে
একটা বিষয় দেখছেন, হাদির জানাজার সময় কতগুলা মানুষ হয়েছে ভাই, এগুলো আপনি টাকা দিয়ে পাইবেন না, এগুলো হলো মানুষের ভালোবাসা। আর বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতির দলের মানুষ গেছে, এখানে কোনো রাজনীতির আলাপ হচ্ছে না, এখানে একটা ভালো মানুষের কথা হচ্ছে যে কিনা বাংলাদেশের মানুষের জন্য লড়াই করছে। আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন? সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো সেই ছেলে ওসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা কোনো কাজ করবেন না, লড়াই যাতে ব্যাহত না হয়। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাটা ছোড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে দুবুদলের নয়ন সাপ, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তারে থাপড়ায়, কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম মেলা, সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে। বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে কি? তবে ওসমান হাদি ভাইয়ের মরণের কোনো ভয় ছিল না। হাদি ভাই এত পরিমাণ থ্রেট পাইছে, তারপরও তিনি দমে যাননি। জাস্ট মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে, তুমি চাইলে সবকিছু করতে পারো, বাট তোমার চাইতে হবে। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন। যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আই রিপিট, সাহস থাকে, একটা কুক ওই দিয়ে দেখাইতে বলেন। ঠিক ভাইরা, ব্যাপারটা এমন না। লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইরে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, ঠিক, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। ঠিক। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখে। তবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কি একটা হাল হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন। হাদি ভাইয়ের মতো একজন লোককে মারার পরও হাই অ্যালার্ট জারি করে নাই, তারা কিন্তু বর্ডার দিয়ে পার হয়েছে। বর্ডার সাইডটা যদি হাই অ্যালার্ট জারি করতো, আই থিঙ্ক খুনিকে ধরা যেত। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেহেতু দুর্নীতিতে ভরা, সেহেতু টাকা দিয়ে সবকিছুই কেনা যায়, তাই মানুষ কিন্তু এটা কোনো ব্যাপারই না। যদি কেউ মারতে চাই, ছিঁড়ে ফেলাইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে হবে। যদি এমপি হইতে পারে ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলবো। আপনারা দেখেন না আমরা কি পারি না পারি, গত 1.5 বছরে দেখেন নাই? মন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়, তারা ওখানে কি প্রেম করে? দুই পুরুষ হতে প্রেমও করা যায় না। ওরা সমকামী কিনা আমরা জানি না। অনেকে বলে যে তোমাদেরকে ইজ্জত প্রেস্টিজ যেতে পারে কিনা যদি না যেত। এখন আমরা যদি হেরে যাই তাহলে আমরা কতটুকু ইজ্জত যাবে, এটা হলো প্রশ্ন। সর্বনিম্ন কি হতে পারে? সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই। কারণ শুরু করেছিলাম 500 সেট আপ নিয়ে, তো 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে। এই জন্য 1-2 দিন একটু মন খারাপ থাকবে। আর এর উপরে যদি পাই তাহলে সব আমাদের বিজয়। কারণ আমরা যে পলিটিক্সটা শুরু করতেছি, আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। হাজার হাজার বাইক, গাড়ি, মহড়া
এগুলো মানুষ পছন্দ করে কিনা সেটা আমরা তখন বুঝবার চেষ্টা করছি। সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। তবে আমি ভিডিওটা শেষ করব, বাট আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা সবাই অবশ্যই মন থেকে দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য। তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাইছেন, বাট তার করার সুযোগটা হলো না। এই দেশে জীবিত মানুষের থেকে মৃত মানুষের দাম বেশি, সেটি আমরা হারে হারে টের পাচ্ছি। যে যখন হাদি ভাই জীবিত ছিল তার সিকিউরিটির জন্য কোনো কিছু ছিল না, আজকে হাদি ভাই মৃত, তার জন্য বিভিন্ন লেয়ারের সিকিউরিটি তাকে প্রোভাইড করা হয়েছে। আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে, অসম্ভব মুগ্ধতা, সেটা হলো কাজী নজরুল ইসলাম। আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করব। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাইয়ের আহত। তা আমাকে দেখে ওনারা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি। ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই আমারে সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, হাদি ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না। হাদি ভাই তার কবিতায় লিখেছিলেন, হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে, হে আটলান্টিকের ঈগল শিগগির খুবলে খাও আমাকে, হে বৈকাল হ্রদের বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে, আমার রক্তরসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রাস্ফীতি। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা, সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকু পাচ্ছি না। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহজসাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়, রাজারও মন খারাপ হয় খুব। হাদি ভাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে, আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা, কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা। খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে, কারণ তারা গুলিটা করেছিল হাদি ভাইয়ের মাথায়। তারা আজন্ম দাস হয়ে থাকবে, কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদি ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। স্যার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।